হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফার্মা নোটবুক চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিও টপিকস হচ্ছে ড্রাগ স্ট্যাবিলিটি। ড্রাগ স্ট্যাবিলিটি মূলত ফিজিক্যাল ফার্মাসির একটা টপিকস, যেখানে ড্রাগ স্ট্যাবিলিটি সম্পর্কে ডিটেলস বলা হয়ে থাকে। তো আজকে আমি মূলত ড্রাগ স্ট্যাবিলিটির যে বেসিক ইনফরমেশনগুলো আছে সেগুলো নিয়ে ছোট্ট একটা ভিডিও করব, অর্থাৎ পার্ট 1 করব। পার্ট 2তে পরবর্তী যে ড্রাগ স্ট্যাবিলিটি টেস্টগুলো কেন করা হয়, কিভাবে করা হয়, সব কিছু নিয়েই ছোট ছোট পার্টে আমি ভিডিও আপলোড করব। তো রিকোয়েস্ট করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকার জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো শুরু করি আজকের টিউটোরিয়ালটি। তো ভিউয়ার্স, ড্রাগ স্ট্যাবিলিটি নিয়ে আলোচনা করার প্রথমেই আমি যেটা বলবো, হোয়াট ইজ ড্রাগ স্ট্যাবিলিটি। যদিও নামটা থেকে আমরা বুঝতে পারছি যে ড্রাগের স্ট্যাবিলিটি নিয়ে আলোচনা করা হবে। দ্যাট মিন ড্রাগ বলতে যে মেডিসিনগুলো আমরা মার্কেটে পেয়ে থাকি তাদের যে স্ট্যাবিলিটি আছে সেই বিষয়টা নিয়ে মূলত আমি আলোচনা করব। তো প্রথমেই যেটা হচ্ছে, হোয়াট ইজ ড্রাগ স্ট্যাবিলিটি। ড্রাগ স্ট্যাবিলিটি বলতে আমরা কি বুঝি? Drug stability is defined as the ability of the pharmaceutical dosage form to maintain the physical, chemical, therapeutic and microbial properties during the time of storage and uses by the patient. অর্থাৎ ড্রাগ স্ট্যাবিলিটি বলতে মূলত সেই টার্মটাকে আমরা বুঝি, যে টার্মটা হচ্ছে যে মেডিসিনটা বা ফার্মাসিউটিক্যাল ডোজেস ফর্মটা আফটার ম্যানুফ্যাকচারিং আমরা যখন মার্কেটিংয়ের জন্য পাঠাই, অর্থাৎ বাজারজাত করি, বাজারে থাকে, সেই ড্রাগটা কতদিন 100% কোয়ালিটি নিয়ে মার্কেটে চলতে পারবে বা থাকতে পারবে, বা স্টোরেজ কন্ডিশন যেটাকে বলে। বিকজ অফ ড্রাগ কিন্তু কেমিক্যাল কম্পাউন্ড, অনেকগুলো এক্সিপিয়েন্ট এবং এপিআই মিলিত হয়ে ফার্মাসিউটিক্যাল ডোজেস ফর্মটা তৈরি করা হয়ে থাকে। তো যদি এটা ড্রাগ স্ট্যাবিলিটি যদি স্ট্রং না হয়, ড্রাগ স্ট্যাবিলিটি যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ড্রাগগুলোকে মার্কেটিং পর্যন্ত নিয়ে যেতে পারবো না। ম্যানুফ্যাকচারিংয়ের খুব র্যাপিডলি এটা কি হবে, ডিগ্রেড করবে। তো এই জন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতেও ড্রাগ স্ট্যাবিলিটিটা করা হয় বা ড্রাগ স্ট্যাবিলিটি দেখা হয়। তো আজকে মূলত আমি এই ড্রাগ স্ট্যাবিলিটি নিয়ে আলোচনা করব, যে এটার পারপাস কী, ইম্পর্টেন্স কী, সব বিষয়। তো ড্রাগ স্ট্যাবিলিটি বলতে সেই টার্মটাকে আমরা বুঝি যে যতদিন পর্যন্ত ড্রাগটা 100% কোয়ালিটি নিয়ে পেশেন্টকে কি করবে, সেবা দিবে বা পেশেন্টকে ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি দেবে, বেনিফিট দিবে, সেই টাইম অফ পিরিয়ডটাকে আমরা ড্রাগ স্ট্যাবিলিটি বলছি। এবং ড্রাগ স্ট্যাবিলিটির সাথে দুটো টার্ম কিন্তু ইন্টার রিলেটেড। একটা হচ্ছে শেলফ লাইফ, যেটার ভিডিও অলরেডি আমি চ্যানেলে করেছি, লিঙ্ক আই টপ আপে থাকবে। সেকেন্ডলি যেটা হচ্ছে সেটা হচ্ছে টাইম এক্সপায়ারি ডেট। ওকে, এক্সপায়ারি ডেট নিয়ে আমি পরবর্তী ভিডিও দিব। তো আজকে মূলত ড্রাগ স্ট্যাবিলিটির বেসিকটা নিয়ে কথা বলবো। দেন চলে যাচ্ছে পরবর্তী যে টার্মটা, সেটা হচ্ছে পারপাস। এখন আমার মনে প্রশ্ন উঠতে পারে যে এটার পারপাস কী বা কেন আমরা ড্রাগ স্ট্যাবিলিটি টেস্টটা করে থাকি। The purpose of stability studies is to provide evidence on how the quality of the active substance or pharmaceutical product varies with time under the influence of a variety of environmental factors such as temperature, humidity, and light. পারপাসটা কি আমি যদি একটু ভেঙে বলি, ড্রাগ স্ট্যাবিলিটি হচ্ছে সেই টার্মটা বা সেই টাইম অফ পিরিয়ড, যে টাইম পিরিয়ড পর্যন্ত সেই ড্রাগটা 100% কোয়ালিটি নিয়ে বাজারে অবস্থান করবে বা পেশেন্টকে বায়োলজিক্যাল বেনিফিট দিতে থাকবে। এখন পয়েন্ট হচ্ছে, আমরা এই স্ট্যাবিলিটি টাইম পিরিয়ডটা কিভাবে এস্টাবলিশ করব। অবশ্যই কিভাবে এস্টাবলিশ করা যায়, ড্রাগ স্ট্যাবিলিটি নিয়ে আপনি যখন স্টাডি করবেন তখন কিন্তু আপনি এই টাইম অফ পিরিয়ডটা এস্টাবলিশ করতে পারবেন। এখন পয়েন্ট হচ্ছে, ড্রাগ যখন বিভিন্ন ফার্মাসিউটিক্যাল ডোজেস ফর্মে কনভার্ট হয়, তখন এর ভিতরে এপিআই প্লাস এক্সিপিয়েন্ট থাকে। এখন এপিআইটা আমরা কি করি, 100% কোয়ালিটি সম্পন্ন দিয়ে থাকি এবং এক্সিপিয়েন্টও 100% কোয়ালিটি সম্পন্ন হয়ে থাকে। এখন পয়েন্ট হচ্ছে, আপনি ম্যানুফ্যাকচারিং সাইটে যে এনভায়রনমেন্টে তৈরি করছেন, এই ড্রাগটা যখন বাজারজাত করা হবে তখন কিন্তু এই একই এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থাকবে না। যেহেতু ড্রাগগুলো মূলত কেমিক্যাল কম্পাউন্ড হয়ে থাকে, এক্সিপিয়েন্টের মধ্যে কিছু কেমিক্যাল কম্পাউন্ড থাকে, সবগুলোই কেমিক্যাল কম্পাউন্ডই হয়। তো কেমিক্যাল কম্পাউন্ডের কিছু ফিজিক্যাল কেমিক্যাল নেচার থাকে।
যেমন তারা কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের সাথে অ্যাবনর্মাল বিহেভিয়ার করে। যেমন অনেক এপিআই আছে যারা লাইট সেন্সিটিভ, অর্থাৎ সরাসরি আলোর মধ্যে কন্টেইনার বা ড্রাগটা রাখলে সেই অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল লাইটের সাথে কি করে, অ্যাকশন করার চেষ্টা করে। রিঅ্যাকশন করার ফলে সে কিন্তু কি করে, চেঞ্জ হয়। ওকে, অর্থাৎ তার কোয়ালিটি আস্তে আস্তে ডিগ্রেড করে। তো এটা হচ্ছে হেলথ হ্যাজার্ড। কিন্তু আপনার এপিআইটা আপনি বাজারজাত করার জন্য একটা মার্কেটে দিয়ে দিলেন, সেই দোকানে যদি সাফিসিয়েন্ট লাইট থাকে বা এমন এনভায়রনমেন্টাল কন্ডিশন থাকে যেখানে সে কি করতে পারছে, খুব সহজেই লাইটের সাথে অ্যাকশন করতে পারছে। ওকে, সো এই সব সমস্যা বা এই সব প্রবলেমগুলো দূর করার জন্য মূলত ড্রাগ ডিগ্রেডেশনটা বা ড্রাগ স্ট্যাবিলিটিটা স্টাডি করা হয়ে থাকে, যে বিভিন্ন এনভায়রনমেন্টাল ফ্যাক্টরে বা বিভিন্ন এনভায়রনমেন্টাল কন্ডিশনে, যেমন হাই হিউমিডিটির মধ্যে ড্রাগটা কতক্ষণ স্ট্যাবল থাকবে। আমরা জানি হিউমিডিটি এক্সেস থাকলে কি হয়, ড্রাগ ডিগ্রেড করে। ওকে, তারপর কি আছে, ময়েশ্চারপূর্ণ, হয়তো বা এমন একটা জায়গায় তাকে বাজারজাত বা এমনভাবে তাকে ড্রাগটা স্টোরেজ করা হলো সেখানে ময়েশ্চারটা অনেক বেশি, তো সেক্ষেত্রে সে কতদিন পর্যন্ত কি থাকবে, 100% কোয়ালিটি দিতে পারবে পেশেন্টকে। তো এই সমস্ত সমস্যা বা এই সমস্ত প্রবলেমগুলো সলভ করার জন্য বা জানার জন্য আমরা কি করে থাকি, ড্রাগ স্ট্যাবিলিটি টেস্ট করে থাকি ফার্মাসিউটিক্যাল আন্ডারে কোম্পানিতে। ওকে, সো দিস ইজ দ্য পারপাস। নাও চলে যাচ্ছি পরবর্তী যেটা, সেটা হচ্ছে ফ্যাক্টরস। ওকে, প্রিভিয়াস স্লাইডে কিন্তু আমি বলেছিলাম প্রধান তিনটা ফ্যাক্টরস, টেম্পারেচার, হিউমিডিটি, ময়েশ্চার। ওকে, টেম্পারেচার, হিউমিডিটি অ্যান্ড লাইট, ময়েশ্চারও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরস। সো এখন এই ফ্যাক্টরসটা আমি ডিভাইডলি বোঝানোর চেষ্টা করব যে কী ধরনের সমস্যা হতে পারে। ফ্যাক্টরস অ্যাফেক্টিং ড্রাগ স্ট্যাবিলিটি। টেম্পারেচার, মূলত টেম্পারেচার, হিউমিডিটি, ময়েশ্চার, তারপর হচ্ছে এয়ার, এই সব জিনিসগুলো কিন্তু আপনার নর্মাল এনভায়রনমেন্টাল এলিমেন্ট। আপনার পরিবেশের সাধারণ এলিমেন্ট হচ্ছে ময়েশ্চার, হিউমিডিটি, টেম্পারেচার। হিউমিডিটি বলতে কি বোঝাচ্ছে, আর্দ্রতা। ওকে, টেম্পারেচার বলতে তাপমাত্রা। ওকে, সো এগুলো কিন্তু নর্মাল আপনার এনভায়রনমেন্ট, চারপাশে অবস্থানকৃত যে এলিমেন্টগুলো থাকে এর মধ্যে এগুলো প্রধান, এবং এদের একটা খুবই বড় শক্তিশালী প্রভাব থাকে ড্রাগ স্ট্যাবিলিটির ক্ষেত্রে। ওকে, সেটা কেমন, যেমন ফার্স্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টেম্পারেচার। হাই টেম্পারেচার accelerate oxidation, reduction and hydrolysis reaction which leads to drug degradation. অর্থাৎ টেম্পারেচার যদি অনেক বেশি হাই থাকে, এমন একটা এনভায়রনমেন্টে আপনি যদি ড্রাগটা রাখেন, ড্রাগটা যেহেতু এপিআইটা কেমিক্যাল কম্পাউন্ড থাকে, তো কি হয়, হাই টেম্পারেচার কি করে, আপনাকে নিয়ামকের মতন কাজ করে অক্সিডেশন, রিডাকশন এবং হাইড্রোলাইসিস রিঅ্যাকশনের জন্য। অর্থাৎ হাই টেম্পারেচার কি করবে, ইজিলি এপিআইয়ের সাথে রিঅ্যাকশন করবে। যেমন কিছু কিছু ক্ষেত্রে অক্সিডেশন রিঅ্যাকশন করতে পারে, হাইড্রোলাইসিস করে ফেলতে পারে, রিডাকশন করতে পারে। সো এগুলো কি করবে, ড্রাগটাকে আস্তে আস্তে ডিটোরিয়েট করে দেবে। ওকে, যেহেতু সে টেম্পারেচারের সাথে রিঅ্যাকশন করছে, তো স্বাভাবিকভাবেই তার কোয়ালিটিটা একটু হলেও কি হবে, নষ্ট হবে। দেন হচ্ছে ড্রাগ ইনকম্প্যাটাবিলিটি। ড্রাগ ইনকম্প্যাটাবিলিটিও একটা প্রধান নিয়ামক বা প্রধান ফ্যাক্টরস। ওকে, সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ময়েশ্চার। ময়েশ্চারটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। ময়েশ্চারটা কি, ময়েশ্চার আপনার পরিবেশেই থাকে, অর্থাৎ এনভায়রনমেন্টেই অবস্থান করে। সেটা হলো ওয়াটার ক্যাটালাইসিস কেমিক্যাল রিয়াকশন অ্যাজ অক্সিডেশন, হাইড্রোলাইসিস অ্যান্ড রিডাকশন রিয়াকশন। অর্থাৎ ময়েশ্চার বলতে কি, এক্সেসিভ ওয়াটার। অর্থাৎ যদি স্যাঁতস্যাঁতে পরিবেশে আপনি একটা ড্রাগ রাখেন বা একটা ডোজেস ফর্মকে রাখেন, সেখানে কি হবে, খুব যেহেতু ওয়াটারের প্রেজেন্স আছে, ওয়াটার অক্সিডেশন, রিডাকশন এবং হাইড্রোলাইসিস রিয়াকশনের জন্য খুবই রিঅ্যাক্টিভ কাজ করে। ওকে, মানে ওয়াটার প্রেজেন্ট থাকলে এই ধরনের রিয়াকশন হবেই। যদি এপিআই করতে নাও চায়, কেমিক্যাল কম্পাউন্ড যদি করতে নাও চায়, সেক্ষেত্রে এই ওয়াটারের প্রভাবে সে বাধ্য হবে রিয়াকশন করতে। বিষয়টা অনেকটা এমন, আমি এক্সাম্পল হিসেবে বললাম। সো
ওয়াটার স্যাঁতস্যাঁতে পরিবেশে কি হচ্ছে, আপনার এই ধরনের রিয়াকশানগুলো অনেক বেশি অ্যাক্টিভলি তৈরি হয়ে যায়। এবং আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা হচ্ছে ওয়াটার প্রমোটস মাইক্রোবায়াল গ্রোথ। আমরা জানি স্যাঁতস্যাঁতে পরিবেশে মাইক্রো অর্গানিজম খুব সহজেই গ্রো করতে পারে, বাঁচতে পারে। তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্ট হচ্ছে এই ময়েশ্চারপূর্ণ এনভায়রনমেন্ট, অর্থাৎ স্যাঁতস্যাঁতে পরিবেশ। স্যাঁতস্যাঁতে পরিবেশে মাইক্রো অর্গানিজম খুব সহজে বাঁচতে পারে, তারা প্রচুর পরিমাণে খাবার পায়। সো এই ক্ষেত্রে যদি এরকম ময়েশ্চারপূর্ণ একটা এরিয়া বা স্টোরেজ কন্ডিশন বা স্টোরেজ যে রুমটা, সেটা যদি স্যাঁতসেঁতে হয়, সেখানে যে ড্রাগগুলো রাখবেন সেগুলো ড্রাগ স্টেবিলিটি অনেকটাই কমে যাবে বিকজ অফ এই ময়েশ্চারপূর্ণ এনভায়রনমেন্ট বা স্যাঁতসেঁতে পরিবেশের জন্য। ফাইনালি যেটা হচ্ছে পিএইচ। পিএইচটাও অনেক ইম্পর্টেন্ট। পিএইচে কি বলা হচ্ছে, অ্যাসিডিক অ্যান্ড অ্যালকালিনিক pH influence the rate of decomposition of most drugs। অর্থাৎ পিএইচের যে অ্যাসিডিক পিএইচ আছে বা যেটা অ্যালকালিন পিএইচ, এই দুটো পিএইচের অনেক বড় ভূমিকা থাকে এবং এই দুটো পিএইচই কী থাকে, সরাসরি দায়ী থাকে ড্রাগ ডিকম্পোজিশনের জন্য। ওকে, সো আপনাকে পিএইচটা অ্যাপ্রোপ্রিয়েটলি কী করা হয়, স্ট্রংলি কন্ট্রোল করা হয়। দেন হচ্ছে ম্যানি ড্রাগস আর স্টেবল বিটুইন পিএইচ 4 to 8। অর্থাৎ ম্যাক্সিমাম ড্রাগ পিএইচ 4 থেকে 8 পর্যন্ত এই পিএইচে তারা স্টেবল কন্ডিশনে থাকে। 4-এর থেকে কম হলেও তারা ডিগ্রেড হবে, আবার 8-এর থেকে বেশি হলেও তারা ডিগ্রেড হবে। তাদের অ্যাপ্রোপ্রিয়েট রেঞ্জ হচ্ছে 4 থেকে 8। নাও পয়েন্ট ইজ দ্যাট এই যে এই ফ্যাক্টরসগুলো বলা হচ্ছে, যখন আমি ড্রাগ স্ট্যাবিলিটি টেস্ট নিয়ে কথা বলবো, সেখানে আসলে কি হয়, সেখানে ড্রাগটা তৈরি করার পর বা ডোজেস ফর্মটা তৈরি করার পর বিভিন্ন স্ট্যাবিলিটি টেস্টিং করা হয়, যেটা ফিজিক্যাল, কেমিক্যাল, যে কয়টা ওয়েতে ড্রাগ ডিগ্রেডেশন হতে পারে সেই সব কয়টা ওয়েতে ড্রাগগুলোকে আলাদা আলাদাভাবে টেস্ট করা হয়। যখন সে সব কয়টা টেস্ট থেকে পাস করবে, তখনই কিন্তু তাকে কি করা হবে, অ্যাপ্রুভ দেওয়া হবে মার্কেটে যাওয়ার জন্য। সো এই কারণে এগুলো জানা খুব ইম্পর্টেন্ট। দেন হচ্ছে আরেকটি ইম্পর্টেন্ট হলো লাইট। লাইটটা কি করে, অ্যাফেক্টস ড্রাগ স্ট্যাবিলিটি থ্রু ইটস এনার্জি অর থার্মাল ইফেক্ট হুইচ লিডস টু অক্সিডেশন। অর্থাৎ লাইট কি করে থাকে, লাইটটা মূলত কেমিক্যাল কম্পাউন্ডকে অ্যাফেক্ট করে এর এনার্জি। আমরা জানি লাইটের মধ্যে শক্তি থাকে, অর্থাৎ সানলাইটের মধ্যে কি আছে, আপনার তাপ আছে, টেম্পারেচার আছে, থার্মাল ইফেক্ট আছে। অর্থাৎ সূর্যের আলোর মধ্যে বেশিক্ষণ যদি কোনো কিছু থাকে, দেখবেন গরম হয়ে যাচ্ছে, অনেক হট টেম্পারেচারে। সো লাইটের কথা বলা হচ্ছে, আমরা জানি লাইটের মধ্যে এনার্জি আছে, অর্থাৎ লাইটের নিজস্ব শক্তি থাকে। তো এর কারণে কি হয়, এই শক্তি, থার্মাল ইফেক্ট, এই দুটোই ইফেক্ট করে হচ্ছে ড্রাগ কম্পাউন্ডকে, যার ফলে ড্রাগ কম্পাউন্ড রিয়াকশন করে এবং মোস্ট অফ দ্য ড্রাগ ট্রাইং টু লিড অক্সিডেশন রিয়াকশন। ওকে, সো যার জন্য আমাদের এমন যে সকল ড্রাগ লাইট সেন্সিটিভ, সেগুলোকে কি করা হয়, আলাদাভাবে চেঞ্জ করা হয় বা আলাদা স্টোরেজ কন্ডিশন দেওয়া হয়। সো এই জন্য লাইটের মধ্যেও কিন্তু ড্রাগ স্ট্যাবিলিটি টেস্টটা করা হয়ে থাকে। স্ট্যাবিলিটি টেস্টিং নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দেবো, তখন আমি আরও ডিটেলস বলবো। সো এগুলো হচ্ছে ফ্যাক্টরস যেগুলো ড্রাগ স্ট্যাবিলিটিতে আর কি হয়, ইফেক্ট করে থাকে সেই বিষয়টা। পরবর্তীতে চলে যাচ্ছি ইম্পর্ট্যান্স। এই যে এতক্ষণ ধরে এতগুলো কথা বললাম, এটা ড্রাগ স্ট্যাবিলিটির আসলে ইম্পর্ট্যান্সটা কী বা কেন করা জরুরি। প্রথম যেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ অপটিমাম ফর্মুলেশন। ওকে, ফর এক্সাম্পল, আমি যদি ড্রাগ স্ট্যাবিলিটি না করে জাস্ট একটা ফর্মুলেশন রেডি করে সেটাকে বাজারজাত করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আপনি যে ব্যাচ বা যে পরিমাণে আপনি ট্যাবলেটটা তৈরি করলেন, দেখা যাচ্ছে আপনি স্ট্যাবিলিটি টেস্ট করেন নাই। সো ট্যাবলেটটার মধ্যে এমন কোনো কম্পাউন্ড থাকতে পারে যে লাইট সেন্সিটিভ। ওকে, আমি ট্যাবলেটের জন্য এক্সাম্পল হিসেবে বলছি, এটা ট্যাবলেট, সলিউশন, সাসপেনশন, যে কোনো XYZ যে কোনো ডোজেস ফর্ম হতে পারে। যদি সাসপেনশন হয়, আপনি স্ট্যাবিলিটি টেস্ট না করলে কি হতে পারে, সাসপেনশনে যে দুইটা ফেজ থাকে সেই দুটা ফেজ আলাদা হয়ে যেতে পারে। ওকে, সো এতে কি হচ্ছে, আপনার গ্রেট লস হবে। ওকে, আপনি যদি 100টা প্রোডাক্ট তৈরি করে বাজারে পাঠান, দেখা যাচ্ছে সেটার আপনি স্ট্যাবিলিটি টেস্ট করলেন না, জাস্ট বাজারে ছেড়ে দিলেন, সেক্ষেত্রে দেখা যাবে যে 10 দিনের মধ্যে ড্রাগগুলো ফিরে আসবে, বিকজ এটার প্রপার ফর্মুলেশন ক্রিয়েট হয় নাই। কারণ সে ফর্মুলেশন তো তৈরি হয়েছে, বাট সে কিন্তু এনভায়রনমেন্টে টিকে থাকার জন্য যে এলিমেন্টগুলো বা তার মধ্যে যে গুণগুলো থাকার দরকার, সেগুলো তার মধ্যে ক্রিয়েট হয় নাই, যার জন্য এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসের সাথে সে ফাইট করতে যায় আলাদা হয়ে গিয়েছে বা তার
যে কোয়ালিটিটা সেটা নষ্ট হয়ে গিয়েছে। এবং আপনি যদি সাসপেনশন বাজারে ছাড়লেন, সেটার কাজ হচ্ছে বাইফেসিক সিস্টেমটাকে আমরা কি করি, দুইটা লিকুইডকে একসাথে মিক্সড করে রাখি। এখন যদি এটা সেপারেট হয়ে যায়, সেক্ষেত্রে কি পেশেন্ট এটা নিবে? অবশ্যই না, সে স্বাভাবিকভাবেই রিজেক্ট করবে। সো ইট ইজ মাস্ট বি মোর ইম্পর্ট্যান্ট যে আপনি স্ট্যাবিলিটি টেস্ট করা জরুরি। তো ফার্স্টে এটাই বলা হচ্ছে যে ডেভেলপমেন্ট অফ অপটিমাম ফর্মুলেশন। যখন আপনি স্ট্যাবিলিটি টেস্ট করবেন, তখন আপনি একটা অপটিমাম ফর্মুলেশন পাবেন যেটা স্ট্রং। ওকে, আপনি যে ব্যাচটা তৈরি করলেন সেটা মিনিমাম 6 মাস এনভায়রনমেন্টের সাথে খুব সুন্দরভাবে স্টোরেজ কন্ডিশন থাকবে, সব কিছু থাকবে, এবং আপনার মানে কোনো ধরনের সমস্যা হবে না, পেশেন্ট এটা খুব ইজিলি নিতে পারবে। দেন হচ্ছে ফাইন্ডিং দ্য অপটিমাম স্টোরেজ কন্ডিশনস। ড্রাগ স্টেবিলিটি টেস্টের মাধ্যমে আমরা স্টোরেজ কন্ডিশন সম্পর্কেও ধারণা পেয়ে থাকি, অর্থাৎ ড্রাগটাকে আপনি কিভাবে স্টোরেজ করবেন। যেমন লাইট সেন্সিটিভ ড্রাগকে কী করা যাইতে পারে, যেখানে লাইট কম আসে, ওকে, অন্ধকার মানে সেরকম একটা পরিবেশে রাখতে পারেন, বা অন্য কোনো মানে স্টোরেজ কন্ডিশনটা কী কী জিনিস মাথায় রেখে আপনাকে স্টোরেজ করতে হবে, সেই আইডিয়াটা আপনি ড্রাগ স্টেবিলিটি টেস্টের মাধ্যমে পাবেন। ফাইনালি যেটা, সিলেক্টিং দ্য প্রপার কন্টেনার ফর ডিসপেন্সিং। ওকে, প্যাকেজিং সিলেক্ট করার জন্যও কিন্তু আপনাকে কি করতে হবে, ড্রাগ স্ট্যাবিলিটি টেস্ট করতে হবে। কিভাবে? বিকজ অফ ওই যে পয়েন্টটা বললাম, কোনো ড্রাগ যদি লাইট সেন্সিটিভ হয়, সেই ক্ষেত্রে আপনি কন্টেনারটা ওপেক করে দিতে পারেন যাতে ডিরেক্টলি লাইট পাস করে না। ওকে, আপনি ওপেক কালারের একটা কন্টেনার চুজ করতে পারেন ড্রাগটাকে প্রিজার্ভ করার জন্য। তো সেক্ষেত্রে কী হচ্ছে, আপনার এই লাইটের সমস্যাটা চলে গেল। ওকে, সো এটা আপনি কীভাবে আইডিয়াটা পাবেন, যখন আপনি এই ড্রাগ স্ট্যাবিলিটি টেস্ট করবেন, তখন এই আইডিয়াগুলো কিন্তু আপনি নোট ডাউন করবেন স্ট্যাবিলিটি টেস্টিংয়ের সময়। দেন হচ্ছে প্রেডিক্টিং দ্য শেলফ লাইফ অফ দ্য ড্রাগ। শেলফ লাইফ সম্পর্কে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপলোড দেওয়া থাকবে, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। সো সেখানে আমি আরও ডিটেলস বলেছি। দেন হচ্ছে অ্যান্টিসিপেটিং ড্রাগ এক্সিপিয়েন্ট ইন্টারেকশান। ড্রাগ স্টেবিলিটি টেস্টের মাধ্যমে বা ড্রাগ স্টেবিলিটি টেস্টিংটা জানার মাধ্যমে আমরা কি করে থাকি, ড্রাগের সাথে এক্সিপিয়েন্ট রিয়াকশান করছে কিনা সেটাও আইডেন্টিফাই করতে পারি, যার জন্য ড্রাগ এক্সিপিয়েন্ট যাতে ইন্টারাকশান করে প্রিপারেশনটাকে নষ্ট করে না ফেলে, সেটাও আমরা কি করতে পারি, প্রিভেন্ট করতে পারি থ্রু দিস টেস্টিং। দেন স্টেবিলাইজেশন অফ দ্য ড্রাগস এগেনস্ট ডিগ্রেডেশন, অর্থাৎ ড্রাগটাকে আমরা স্ট্যাবিলাইজ করতে পারি, আরও বেশি স্টেবল করতে পারি ড্রাগ ডিগ্রেডেশনের থেকে। যখন আমি এই টেস্টিংগুলো করব, তখন আমার আরও অনেক বেশি ইনফরমেশন জানা হবে ড্রাগটার সম্পর্কে, এবং তখন আমি এই তার প্রতিবন্ধকতাগুলোকে যদি দূর করে দিই, তাহলে সেই ড্রাগটা আরও বেশি সুন্দরভাবে কী করতে পারবে, পেশেন্টকে খুশি করতে পারবে বা সেবা দিতে পারবে। দেন হচ্ছে ভ্যালিডেশন অফ অ্যানালাইটিক্যাল মেথড। ফাইনালি যেটা, যে আপনার ভ্যালিডেশন টেস্টের ড্রাগ স্টেবিলিটি টেস্টের মাধ্যমে আপনার যে অ্যানালাইটিক্যাল মেথড আছে, এটাকেও আপনি ভ্যালিডেট করতে পারবেন, আপ টু ডেট করতে পারবেন। নতুন নতুন কী কী ইনগ্রিডিয়েন্টের মধ্যে অ্যাড করলে বা কী কী ওয়ে অ্যাড করলে অ্যানালাইটিক্যাল মেথডটা আরও বেশি সমৃদ্ধ হয়, সেটাও আইডেন্টিফাই করা পসিবল using drug stability testing. Viewers, this is the basic of drug stability testing. পরবর্তীতে আরও ডিটেলস ভিডিও থাকবে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।